পদ্মঝড়ে উড়ল ঝাড়ু। 27 বছর পর দিল্লি দখল বিজেপির রাজধানী রাজপথে গেরুয়া ঝড়। 1993 বিধানসভা ভোটের পর ফের 2025 দিল্লির মসনদ দখল করতে 27 বছর সময় নিল বিজেপি। আর ঝাড়ু নয়, একবার ফের পদ্মে আস্থা রাখলো দিল্লির জনতা। তবে দিল্লির মসনদে নিজেদের পুনঃপ্রতিষ্ঠা করতে 27 বছর সময় নিল বিজেপি। 2025-এ পদ্মঝড়ে উড়ে গেল ঝাড়ু। ভোট ফেরত সমীক্ষা বলেছিল দিল্লিতে সরকার গড়ছে ভারতীয় জনতা পার্টি। দিল্লি দখল যে সময়ের অপেক্ষা তা বুঝে গিয়েছিল গেরুয়া শিবিরও। ফলত সুষমা স্বরাজের স্থলাভিষিক্ত কে হবেন তা নিয়ে আলাপচারিতা শুরু হয়ে গিয়েছিল দলের অন্দরে। উঠে এসেছিল রমেশ বেধুরি, পরবেশ সাহিব সিন্দের নাম। হাইকমান্ডের এহেন ভাবনা যে নিছক কনফিডেন্স নয়, রীতিমতো জটিল অঙ্কের ফসল, তা বুঝে গিয়েছে শনিবার সকাল থেকেই। এদিন গণনা শুরু হওয়ার পর যত বেলা গড়িয়েছে, দেওয়াল লিখনটা ততই স্পষ্ট হয়েছে। অরবিন্দ কেজরিওয়াল, মনীষ সিসোদিয়া, সত্যেন্দ্র জৈন গেরুয়া ঝড়ে মুখ থুবড়ে পড়েছেন একের পর এক হেভিওয়েট প্রার্থী। মুখ্যমন্ত্রী অতীশ মার্লেনাকে বাদ দিলে দিল্লির বেশ কিছু অংশে কার্যত ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে আম আদমি পার্টি। লোকসভা ভোটে একসঙ্গে লড়াই করা কংগ্রেস আপ দিল্লি বিধানসভা নির্বাচনে ছিল যুযুধান প্রতিপক্ষ। ভোট প্রচারে একে অপরকে তোপ লেগেছে দু দলের নেতৃত্ব। অরবিন্দ কেজরিওয়ালের প্রতিশ্রুতির বাস্তবায়ন না হওয়া, ফি বছর দূষণে ঢেকে যাওয়া যমুনা, দূষণে দিল্লিবাসীদের নাভিশ্বাস উঠা সহ বিভিন্ন ইস্যুতে আপ সুপ্রিমোকে কার্যত একহাত নিয়েছিলেন রাহুল গান্ধী। এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করে রাহুল লিখেন, কেজরিওয়ালজি 2025-এ এসে গেল, যমুনায় আর কবে ডুব দেবেন? দিল্লি অপেক্ষা করছে। ওয়াকি বহাল মহল বলছে দিল্লিতে দোস্তি, আবার সেই দিল্লিতেই কুস্তি। এই সমীকরণ ভালোভাবে নেয়নি জনতা, তার প্রভাব সরাসরি পড়েছে ভোটে। খাতায় খুলতে পারেননি কংগ্রেস, আপন আস্তানা বোধ। এক্স পোস্টে এই নিয়ে কটাক্ষ করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। লিখেছেন, নিজেদের মধ্যে লড়াই করে ধ্বংস হয়ে যাও। একের পর এক নির্বাচনে হারের মাঝেই 2024-এর ভোটে সংসদে বিরোধী দলের তকমা আদায় করে নিয়েছিল কংগ্রেস। রাহুল গান্ধীকে নিয়ে ফের আসার বাণীও শুনিয়েছিল কংগ্রেস। ইতিমধ্যে কেরালার ওয়েনার থেকে রাহুলের ছেড়ে যাওয়া আসনে লোকসভায় জিতে এসেছেন বোন প্রিয়ঙ্কা। তবে এত কিছুর পর এদিন ফের প্রশ্নের মুখে রাজীব তনয়ের নেতৃত্ব। 2008 সালে শেষবার দিল্লি দখল করেছিল কংগ্রেস। ঝুলিতে এসেছিল 43টি সিট, 40.31% ভোট। 2013 বিধানসভা ভোটে তা কমে দাঁড়ায় 8টি সিটে ও 24.55%। 2015 বিধানসভা ভোট থেকে শতাব্দী প্রাচীন এই দল শুধু দিল্লিতে আর কোনো আসন জেতেনি তা নয়, তাদের প্রাপ্ত ভোটের হারও তাৎপর্যপূর্ণভাবে কমেছে। 2015 সালের বিধানসভা ভোটে 9.07%, 2020 বিধানসভা ভোটে 4.26% থেকে এবার তা আরও কমেছে। এদিকে দল ভালো ফল করতে পারেনি, হেরে গিয়েছে স্বয়ং অরবিন্দ কেজরিওয়াল। আপ নেতারা যতই বিজেপির গণতন্ত্র হত্যার দাবি করুক, হারের জন্য কেজরি নিজেই অনেকটা দায়ী। বিনামূল্যে মহিলাদের জন্য বাস পরিষেবা, মহল্লা ক্লিনিক, বিনামূল্যে স্কুল শিক্ষা, দুর্দান্ত নিকাশি ব্যবস্থা, যমুনা পরিষ্কার সহ একাধিক প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি। এর মধ্যে বেশ কিছু প্রতিশ্রুতি, যেমন বিনামূল্যে বিদ্যুৎ, বাস পরিষেবা, স্কুল শিক্ষা বা প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ছাড়া আর কোনোটাই দিনের আলো দেখেনি। আপ শাসনের এক যুগ পর দিল্লিবাসীর মোহভঙ্গ হওয়া যেন সময়ের অপেক্ষা ছিল। 2020 সালে দিল্লি বিধানসভা নির্বাচনের আগে যমুনা নদীকে পরিষ্কার পরিচ্ছন্ন করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন কেজরিওয়াল, কিন্তু তা পূরণ হয়নি এবং এবারের নির্বাচনের আগে কেজরি তা মেনে নিয়ে আরো একবার সুযোগ চেয়েছিলেন। জানিয়েছিলেন 2020 সালের ইস্তেহারের 3টি গ্যারান্টি তারা পূরণ করতে পারেনি এবং এবারের ইস্তেহারে সেগুলি রাখা হয়েছে। যদিও আর ধৈর্য ধরতে পারেনি দিল্লিবাসী। 10 বছরের শাসনকালে একাধিক দুর্নীতিতে জড়িয়েছে আপ নেতাদের নাম। আর্থিক তছরূপ মামলায় জেলে যেতে হয়েছে স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈনকে। আবগারি কেলেঙ্কারিতে নাম জড়িয়ে জেলে যেতে হয় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, শিক্ষামন্ত্রী মনীষ সিসোদিয়াকে। এর পেছনে বিজেপির প্রতিহিংসামূলক রাজনীতির কথা বললেও জেল যাওয়া এবং দুর্নীতিতে জড়িয়ে পড়ার অভিযোগ যে সরাসরি প্রভাব ফেলছে কেজরিওয়ালের ভাবমূর্তিতে, তা ভোটের ফলে স্পষ্ট। খুঁজা দিতে ছাড়েননি সমাজকর্মী আন্না হাজারে। তিনি বলেন, আমি অনেক দিন ধরে বলে আসছি যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় প্রার্থীর চরিত্র এবং ভাবমূর্তির উপর কোনো দাগ না থাকা উচিত, কিন্তু তারা তা বুঝতে পারেনি। মদ এবং টাকার মধ্যে ক্রমশ জড়িয়ে পড়েছে। এর কারণে অরবিন্দ কেজরিওয়ালের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। সেই কারণে নির্বাচনে কম ভোট পাচ্ছে। মানুষ দেখছে যে কেজরিওয়াল ভালো চরিত্রের কথা বলেন, কিন্তু মদের সঙ্গে জড়িয়ে পড়েন। রাজনীতিতে অভিযোগ তোলা হয়, প্রমাণ করতে হবে যে তিনি দোষী নন। জামিনে মুক্ত হওয়ার পর মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন আইআইটি খড়গপুরের প্রাক্তনী কেজরিওয়াল। তার চেয়ারে বসেন অতীশী মার্লেনা।
কেজরি নিজে না বললেও আপ নেতারা ভোট প্রচারে বারবার বলেছিলেন ভোটে জিতে এলে অতীশ নন, ফের প্রশাসনিক প্রধানের দায়িত্ব নেবেন অরবিন্দ কেজরিওয়ালই। দিনের শেষে যদিও একমাত্র অতীশ ছাড়া আপের কোনো হেভিওয়েট প্রার্থীর জয়ের মুখে দেখেননি। এদিকে দিল্লি বিধানসভা নির্বাচনের 2 সপ্তাহের কম সময় বাকি, সে সময় সম্পূর্ণ ইস্তাহার প্রকাশ করে বিজেপি। সংকল্পপত্রে ক্ষমতায় আসার 3 বছরের মধ্যে যমুনা পরিষ্কার করা, গিগ শ্রমিকদের জন্য একাধিক কল্যাণমূলক প্রকল্প, দিল্লি মেট্রোতে দরিদ্র শিক্ষার্থীদের জন্য বার্ষিক 4000 টাকা পর্যন্ত বিনামূল্যে ভ্রমণের প্রতিশ্রুতি দিয়েছিল কেন্দ্রের ক্ষমতাসীন দল। দেওয়া হয়েছে শ্রমিকদের 10 লক্ষ টাকার বীমা এবং 5 লক্ষ টাকার দুর্ঘটনা বীমা কভার, স্বচ্ছভাবে 50,000 সরকারি পদ পূরণ, 20 লক্ষ আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরি এবং বিশাল মহাভারত করিডোর গড়ে তোলার প্রতিশ্রুতিও। বস্তুত কেজরিওয়ালের বাস্তবায়ন না হওয়া প্রতিশ্রুতিকেই হাতিয়ার করেছে পদ্ম শিবির, সঙ্গে জুড়েছে গেরুয়া ছোঁয়ায় প্রতিশ্রুতির বহর। ভোটারদের মন জয়ে বিজেপির সংকল্পপত্র অবশ্যই একটা বড় ফ্যাক্টর। দিল্লি নির্বাচনের 4 দিন আগে বাজেট পেশ করে নির্মলা সীতারামন। ওয়াকিবহাল মহল বলছে ওখানেই অনেকটা বাজিমাত করেছিল পদ্ম শিবির। কর ছাড়ের সীমানা বাড়ানোতে ভোটও বাড়িয়ে নিয়েছেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা। 5 দিন পর দিল্লি বিধানসভা নির্বাচনের সমীকরণটা জলের মতো পরিষ্কার। নির্বাচন শুরুর মাত্র কয়েক ঘন্টা আগেও লোকসভায় বাজেট অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতির দেওয়া ভাষণের উপর আলোচনা করতে গিয়ে শীর্ষমহল শব্দের ব্যবহার করেন প্রধানমন্ত্রী। ঘুরপথে তিনি যে কেজরিকেই কটাক্ষ করেন তাতে সন্দেহের অবকাশ নেই। 2013তে দিল্লির রাজনীতি কমনওয়েলথ গেমস দুর্নীতির প্রশ্নে সরগড়। কাঠগড়ায় কংগ্রেসের শিলা দীক্ষিত ও তার একাধিক মন্ত্রী। তার আগে 2011 সালে দিল্লির যন্তর মন্তর চত্বর দেখেছে আন্না হাজারের লোকপাল বিল নিয়ে অনশন। তার পরের বছর আন্নার বিশ্বস্ত সঙ্গী অরবিন্দ কেজরিওয়ালের নতুন দল আম আদমি পার্টির জন্ম। আপ ভূমিষ্ঠ হওয়ার 2 মাসের মধ্যেই ঘটে যায় নির্ভয়া কাণ্ড। 2012 ডিসেম্বরের সেই ঠান্ডাকে উপেক্ষা করে দিল্লি পুলিশের জল কমান্ডের সামনে নির্ভয়ার বিচারের দাবিতে রাজপথে রুখে দাঁড়িয়েছিল 8 থেকে 80। এর ঠিক পরেই উঠে আসে কমনওয়েলথ গেমস দুর্নীতি। দিল্লির কংগ্রেস শাসনের শেষ পেরেকে পুঁতে মুখ্যমন্ত্রী হন আম আদমি কেজরিওয়াল। যদিও বিজেপিকে ঠেকাতে মরিয়া কংগ্রেস 2013 সেই আপ সরকারের সমর্থন জানিয়েছিল, তবে অচিরেই এটাও স্পষ্ট হয়ে যায় যে কংগ্রেস আপ জোট আসলে সোনার পাথর বাটি। দুর্নীতির বিরুদ্ধে কার্যত জেহাদ ঘোষণা করে আপের জন্ম দেওয়া সেই কেজরিওয়ালকে বা তার ঘনিষ্ঠ সহযোগী এবং দিল্লি সরকারের উপর উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়াকে যখন আবগারি দুর্নীতি মামলা জেলে যেতে হয়, বৃত্তটা তখন অনেকটা পূরণ হয়ে যায়। এরই সঙ্গে যোগ হয় মোদী শাহের শীর্ষমহল কটাক্ষ। পরিস্থিতি যে ক্রমশ জটিল হচ্ছে তা কেজরি হয়তো বুঝেছিলেন। শেষ চেষ্টায় আরো বেশি করে আঁকড়ে ধরতে চেয়েছিলেন দিল্লির পূর্বাঞ্চলীয় অভিবাসী ভোটারদের। তাদের মন জয়ে আপ সরকার ছট পুজোতে ছুটি ঘোষণা থেকে যমুনার পাড়ে পুজোর ঘাট বানানো কোনোই খামতি রাখেননি। তবুও ইভিএম খুলতে পূর্বাঞ্চলে অধ্যুষিত 27টি বিধানসভার মধ্যে 22টিতেই ধরাশয়ী আপ সঙ্গে যোগ হয়েছে কংগ্রেসের প্রাপ্ত ভোট। প্রাথমিক হিসেবে অনুযায়ী প্রায় 15টি আসনে ত্রিকোণ লড়াইয়ের বদলে বিজেপি বনাম আপ কংগ্রেস জোটের একের বিরুদ্ধে একের লড়াই হলে 2025-এ দিল্লির রায় অন্যরকম হতো। দিল্লি নির্বাচনের ফলাফলের ছায়া বছরের দ্বিতীয়ার্ধে বিহার বিধানসভার লড়াইয়ে কতটা পড়ে এবং প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব ফেলে এখন সেটাই দেখার। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এশিয়ান টাইমস।